আমার বাচ্চা এখনো পেন্সিল ঠিকমতো ধরতে পারে না। হ্যাঁ, এবং ঠিকভাবে চামচ দিয়ে খাবার খেতে পারে না। এইসব দৈনন্দিন কাজে স্বাধীন হওয়ার জন্য অকুপেশনাল থেরাপি কি প্রয়োজন আছে? জি, এই এটাকে আমরা বলি ফাইন মোটর স্কিল, যে সুন্দর করে কলম ধরা। হ্যাঁ? সুন্দর করে কলম ধরা ফাইন মোটর স্কিলের একটা অন্যতম একটা দক্ষতা। এবং সুন্দর করে চামিচ দিয়ে ধরে খাবার খাওয়াটা। অকুপেশনাল থেরাপিতে এটা আমাদের খুব ইম্পোর্টেন্ট একটা কাজ। একটা শিশুকে স্বাবলম্বী গড়ে তোলা। এবং এখানে হ্যান্ড রাইটিং এবং নিজ হাতে খাবার খাওয়া, জামা কাপড় পরা, এই যে কাজগুলা, এই সবগুলাই কিন্তু অকুপেশনাল থেরাপিস্টের খুব ইম্পোর্টেন্ট একটা রোল আছে। এবং সেখানে আমরা কি করব? আমরা তাদের হাতের মাংসপেশির শক্তিগুলা দেখব যে ঠিক আছে কিনা। যে সঠিকভাবে সে কলমটা ধরার জন্য তার যে জিনিসটা দরকার, যে কলমটা ধরার জন্য তার শক্তি দরকার এবং তার আইডিয়া জেনারেট করা দরকার যে কলমটা যে ধরবে কতটুকু প্রেশার দেবে, ইউজ অফ মাসল টোন, কতটুকু শক্তি সে ব্যবহার করবে। কারণ একটা জগ যেই শক্তি দিয়ে আমি ধরবো, নিশ্চয়ই একটা কলম কিন্তু সেই শক্তি দিয়ে ধরব না। আমি যদি কলমটা জুড়ে ধরি, তাহলে কিন্তু আমি লিখতে পারব না। ঠিক না? বা কলমটাকে এভাবে ধরবো না এইভাবে ধরবো না এইভাবে ধরবো। এই যে গ্রিপ গুলা, এই যে এগুলাকে বলি আমরা গ্রিপ। বিভিন্ন ধরনের পেন্সিল গ্রিপ আছে। এটা হলো পেন্সিল গ্রিপ। কিন্তু বাচ্চারা বেশিরভাগই এইভাবে ধরে বা এইভাবে ধরে। হ্যাঁ? অনেকে এইভাবে ধরে আঁকিবুকি দেয়। এই গ্রিপটা শেখানো কিন্তু অকুপেশনাল থেরাপিস্টের কাজ। অনেকে হয়তোবা আমরা জানি না বলে অকুপেশনাল থেরাপিস্টের কাছে আমরা বাচ্চাটাকে নিয়ে আসি না। যেটা হলো যে এই কাজটা দক্ষতা বৃদ্ধি করার জন্য অকুপেশনাল থেরাপিস্ট বিভিন্ন ধরনের পারপাসফুল এক্সারসাইজ, বিভিন্ন ধরনের ব্যায়াম, হ্যাঁ? বিভিন্ন ধরনের স্কিল তাদের মধ্যে তৈরি করার চেষ্টা করবে, শক্তিশালী করার তৈরি করবে যেন তার শক্তি বাড়ে এবং কলমটা ধরার দক্ষতা সে অর্জন করে ইনশাআল্লাহ। আ তারপরে হলো খাবার-দাবারের জন্য যেটা করা যায়, তার শক্তিটা বাড়লে তার শক্তিটা তো আগে বাড়াতে হবে। কারণ শক্তির উৎস কিন্তু আমাদের আঙ্গুল না। শক্তির উৎসটা কোথায়? আমাদের কোমর। কোমর থেকে শক্তিটা আমাদের কাঁধে আসবে। কাঁধ থেকে আমাদের কনুইতে আসবে। তারপরে আমাদের শক্তিটা আমাদের কোথায় আসবে? হাতে আসবে, ফিঙ্গারে আসবে। তো ফিঙ্গার ডেক্সটেরিটি, ফিঙ্গার ম্যানিপুলেশন এই জিনিসটা যদি না আসে, তাহলে সে চামচ ধরা, হাত দিয়ে ভাত খাওয়া এই জিনিসটা কিন্তু সহজে আসবে না। এই জিনিসটা মনে রাখতে হবে। একটু সময় সাপেক্ষ। আরেকজন প্রশ্ন করেছেন যে আমার সন্তান খুবই সংবেদনশীল। আ বিশেষ করে আ কিছু কাপড়ে গায়ে লাগে, মানে গায়ে লেগে থাকলে পছন্দ করে না। উচ্চ শব্দে কান চেপে ধরে এবং তাকে অকুপেশনাল থেরাপি কি তাকে সাহায্য করতে পারবে? জি, এটা একটা সেনসরি প্রসেসিং একটা ডিফিকাল্টিজ আপনার শিশুর। অকুপেশনাল থেরাপিতে আমরা তাকে ধীরে বিভিন্ন ধরনের টেক্সচার মানে হলো বিভিন্ন ধরনের এই যে অ্যা অ্যা আমাদের যে টেক্সটাইল গার্মেন্টস গুলো আছে, গার্মেন্টস এর যে কিছু জামাকাপড় আছে কটন, কিছু আছে সিল্ক, কিছু আছে একটু রাফ, কিছু আছে জিন্সের কাপড়। এই যে বিভিন্ন ধরনের টেক্সচার গুলার কথা বলতেছি, হ্যাঁ? সেগুলার সাথে তাকে পরিচয় করিয়ে দেওয়া, বিভিন্ন শব্দের সাথে তাকে পরিচয় করিয়ে দেওয়া, বিভিন্ন আলো, হ্যাঁ? বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল যে ব্যাপারগুলো আছে, টাচ গুলার সাথে তাকে আস্তে অভ্যস্ত করে দেওয়া। তার জন্য একটা সুন্দর একটা সেন্সরি ডায়েট, খাবারের যেমন একটা ডায়েট থাকে, ঠিক অকুপেশনাল থেরাপিতে আমরা একটা ডায়েট মেইনটেইন করি যে আপনার শিশুর জন্য কি ধরনের থেরাপিটা উপযোগী আপনার শিশুর জন্য। মানে পাশের বাড়ির একটা বাচ্চাকে থেরাপিস্ট এই কাজটা দিছে এজন্য আমি করব। ওই বাচ্চাটাকে একটা থেরাপিস্ট এই কাজটা দিছে সেটাও আমি করব। সেই জিনিসটা যেন না হয়। কারণ একেকটা বাচ্চা একেক রকম। তাদের থেরাপির পদ্ধতিটাও কিন্তু ভিন্ন। তাই আমার শিশুর যে সমস্যাটা একজন অকুপেশনাল থেরাপিস্টকে দেখাবো এবং একটা সেন্সরি ডায়েট প্ল্যান করে সেই অনুযায়ী আমি বাসায় ব্যায়ামগুলা করাবো ইনশাআল্লাহ। এই জিনিসটা আরেকজন প্যারেন্টস প্রশ্ন করছে, অকুপেশনাল থেরাপি আর স্পিচ থেরাপি বা সাইকোলজির মধ্যে পার্থক্য কি? আমার সন্তানের কি সবগুলো সেবা দরকার? অকুপেশনাল থেরাপি একটা শিশুকে দৈনন্দিন জীবনযাপনে স্বাবলম্বী হওয়ার জন্য যা দরকার, যেমন সে ঘুম থেকে ওঠার পরে কি করে? সে টয়লেটে যায়। তার টয়লেট ইন্ডিপেন্ডেন্ট কিনা এটা অকুপেশনাল থেরাপিস্ট দেখবে। টয়লেট শেষ করার পরে সে হাত হাত ধোয়, মুখ ধোয়, সেটা ঠিকভাবে ধুতে পারে কিনা, কল ছাড়তে পারে কিনা। তারপরে কি করে? সে দাঁত ব্রাশ করে। দাঁত ব্রাশটা সে ঠিকভাবে করতে পারছে কিনা সেটা অকুপেশনাল থেরাপিস্ট দেখবে। তারপরে সে জামাকাপড় ঠিকভাবে পরতে পারছে কিনা সেটাও কিন্তু অকুপেশনাল থেরাপিস্ট দেখবে। জামাকাপড়ের পরে সে যে এই যে শু পরতে পারছে কিনা, তারপর সে টেবিলে বসে সে খাবারটা খেতে পারছে কিনা ঠিকভাবে। তারপর সে তার টিফিন বক্স বা তার ব্যাগ গুছাতে পারতেছে কিনা, স্কুল ব্যাগ ম্যানেজমেন্টটা পারছে কিনা। এই যে ব্যাপারগুলা, স্কুলে গিয়ে বন্ধু-বান্ধবের সাথে মিশতে পারছে কিনা, তার সিটিং হ্যাবিটটা কিরকম আছে, সে টিচারের কথা মনোযোগ দিয়ে শুনতে পারছে কিনা, আ টে টে তারপরে হোয়াইট বোর্ড বা ব্ল্যাক বোর্ডে যে লেখাটা লিখে দিছে সেটা সে চোখে ঠিকভাবে দেখছে কিনা, যেটা সে দেখছে সেটা সে লিখতে পারছে কিনা, এই যে লিখার যে ব্যাপারটা সে ঠিকভাবে পড়তে পারছে কিনা।
হ্যাঁ? তার মধ্যে কোনো অস্থিরতা আছে কিনা, তার মধ্যে হাইপার অ্যাক্টিভিটি আছে কিনা, মনোযোগের ঘাটতি আছে কিনা। এই যে বিষয়গুলা সেগুলো কিন্তু একজন অকুপেশনাল থেরাপিস্ট আলহামদুলিল্লাহ দেখে থাকে। হুম? তো এখন আসেন যে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট উনি যেটা কাজ করেন, উনারা সাধারণত শিশুর ভাষা এবং যোগাযোগ দক্ষতা উন্নয়নের জন্য কাজ করে থাকেন। এবং একজন বিহেভিয়ার থেরাপিস্ট বা বিহেভিয়ারাল সাইকোলজিস্ট যারা, তারা একটা শিশুর সামাজিক যে আচরণগুলো আছে এবং তার যে আবেগের যে ব্যাপারগুলো আছে, সেগুলা কিভাবে নিয়ন্ত্রণ করবে, সামাজিক আবেগগুলা কিভাবে প্রকাশ করবে, বন্ধু-বান্ধব কিভাবে ফ্রেন্ডশিপ তৈরি করবে, সেই জিনিসগুলা নিয়ে ওনারা কাজ করে থাকেন। অনেক শিশুরই কিন্তু সমন্বিতভাবে এই সার্ভিসটার প্রয়োজন হয়ে থাকে। এইজন্য আমরা প্রায় সময় আমরা কি করি যে শুধু স্পিচ থেরাপি দিলেই তো কথাটা ঠিক হয়ে যাবে। তাহলে কিন্তু বাচ্চা ঠিক হয়ে যাবে। আর শুধু অকুপেশনাল থেরাপি কেন প্রয়োজন? সাইকোলজিক্যাল সার্ভিস কেন প্রয়োজন? এটাই কিন্তু সবচেয়ে বড় ভুল একটা প্যারেন্টসের। আমরা যখন স্কুলে যাই, বাচ্চাটাকে শুধু অঙ্ক ক্লাসে দিলেই তো হবে। বাকি সাবজেক্টগুলো তো বাসায় পড়ালেই হবে। অঙ্ক ক্লাসে অঙ্কে পাস করলেই তো সবগুলা সাবজেক্ট পাস করবে। ঠিক তেমনটা যেমন একটা স্কুলে গেলে বাচ্চাকে যেমন সবগুলা সাবজেক্টই পড়তে হয়। বাংলা, অঙ্ক, ইংরেজি, হ্যাঁ? সোসিওলজি, জিওমেট্রিক, এই যে ব্যাপারগুলা, জিওলজি, এই যে ব্যাপারগুলা, এই জিনিসগুলা যেমন সাবজেক্ট পড়তে হয়, ঠিক তেমনি একটা শিশুর যখন একটা ছাতার নিচে অকুপেশনাল থেরাপি পাবে, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি পাবে, তার ফিজিওথেরাপি পাবে, তার প্রয়োজন যদি হয়, সাইকোলজিক্যাল সার্ভিস পাবে এবং স্পেশাল নিড এডুকেশন পাবে এবং তার লাইফ স্কিল ট্রেনিং পাবে। তখনই গিয়ে বাচ্চাটার সুন্দর একটা ডেভেলপমেন্ট হবে, যেটাকে আমরা বলি আর্লি ইন্টারভেনশন সেন্টার প্রোগ্রাম, আর্লি ইন্টারভেনশন প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ কিডসল্যান্ডের ২ টি শাখায় আমাদের আর্লি ইন্টারভেনশন প্রোগ্রামটা আছে এবং আমাদের সরাসরি তত্ত্বাবধানে অকুপেশনাল থেরাপিস্ট, ফিজিওথেরাপিস্ট, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, সাইকোলজিস্ট এবং অভিজ্ঞ স্পেশাল নিড এডুকেটরের তত্ত্বাবধানে কিন্তু আমরা আমাদের শিশুগুলাকে এভাবে নার্চার করে আস্তে, আস্তে মেইন স্ট্রিম স্কুলের জন্য তৈরি করে থাকি আলহামদুলিল্লাহ। আপনারা যারা আগ্রহী আমাদের প্রোগ্রামটা সম্পর্কে জানতে, অনুরোধ রইল আপনারা আসবেন, ভিজিট করবেন, স্বচক্ষে দেখবেন, তারপরে সিদ্ধান্ত নিবেন আপনার বাচ্চাকে আপনারা কি ধরনের সার্ভিসে আপনারা যুক্ত করতে চান ইনশাআল্লাহ। তো এইজন্য আমি বলব যে সমন্বিত যে ইন্টিগ্রেটেড, হ্যাঁ? হলিস্টিক সার্ভিসটা হলো একটা শিশুর জন্য তার ডেভেলপমেন্টের জন্য সবচেয়ে ভালো। হ্যাঁ? দয়া করে আপনারা কোন একটা নির্দিষ্ট সেবার পিছনে বেশি সময় দিবেন না। সেটা অকুপেশনাল থেরাপি হোক, আপনারা চাবেন সবগুলা সার্ভিসের ভিতরেই যেন আপনার শিশুটা থাকে ইনশাআল্লাহ। ঘরে বসে কি ব্যায়াম করাতে পারি যা থেরাপির মতো কাজ করবে? অবশ্যই ঘরে বসে আপনি অনেক কাজ করাতে পারেন যেটা থেরাপির মতো কাজ করবে। যেমন শিশুকে দিয়ে আপনি সিঁড়ি দিয়ে উঠানামা করাতে পারেন। বিভিন্ন জিনিস আনা নেওয়া করাতে পারেন। যেমন আপনি রান্নার কাজে শিশুকে বলতে পারেন যে, "আমাকে আলু এনে দাও, পেঁয়াজ এনে দাও, হ্যাঁ? রসুন এনে দাও।" এই যে বিভিন্ন ফ্রুটস, বিভিন্ন ভেজিটেবল সম্পর্কে তাকে চেনাতে পারেন। স্পিচ থেরাপির কাজ হয়ে যাচ্ছে, অকুপেশনাল থেরাপির আনা নেওয়ার কাজটা হয়ে যাচ্ছে। এই যে কাজগুলা, তারপরে অভিজ্ঞ থেরাপিস্টের কাছ থেকে কাজগুলা শিখে, সেটা অকুপেশনাল থেরাপি হোক, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি হোক, বিহেভিয়ারাল থেরাপি হোক, এডুকেশন হোক, কাজগুলা শিখে আপনি বাসায় কাজগুলা করা, শিশুর সাথে কাজ করা, শিশুর সাথে কিভাবে আপনি ব্লকস দিয়ে কাজ করবেন, শিশুর সাথে কিভাবে আপনি প্লে-ডো দিয়ে কাজ করবেন, লেগো দিয়ে কাজ করবেন, পাজেলগুলা কিনে নিয়ে গেছেন, বাসায় রেখে দিচ্ছেন। জানেন না কিভাবে খেললে শিশুর ডেভেলপমেন্টটা হবে, সেটা কিভাবে কাজ করলে সুন্দর হবে। সেটার উপরে আপনারা প্যারেন্টস ট্রেনিং নেন। আমাদের প্যারেন্টস ট্রেনিং প্রোগ্রাম আছে। আপনারা কাজগুলা শিখেন, হাতে কলমে শিখেন। দেশে বিদেশে যেখানেই থাকুন, সরাসরি অথবা অনলাইনে 1:1, হ্যাঁ? আপনারা কাজটা শিখেন, শিখে দেখেন। একটা জিম বল কিনেছেন, জানেন না কিভাবে ইউজ করতে হবে। একটা ট্রাম্পোলিন কিনেছেন, একটা দোলনা আছে বাসায়, জানেন না কিভাবে ইউজ করতে হবে। দয়া করে আপনার শিশুর জন্য কিভাবে এই কাজটা করতে হবে, কিভাবে থেরাপিটা করলে, কিভাবে এক্সারসাইজটা করলে আপনার শিশুর ওই সমস্যাটার সমাধান হবে, সেটা আপনার থেরাপিস্টের কাছ থেকে হাতে কলমে শিখে নিন। জেনে নিন। ক্লিনিক্যাল রিজনিংটা তার কাছ থেকে জেনে নেন। দেখবেন যে আপনি কাজ করলে অনেক ভালো মজা পাবেন। আশা করি আপনারা যারা বাসায় কাজ করতে চান তারা অবশ্যই আমাদের প্যারেন্টস ট্রেনিং এর চেষ্টা করবেন যুক্ত হওয়ার জন্য। পাশাপাশি বাসায় আপনি চাইলে এই কাজগুলা করতে পারবেন ইনশাআল্লাহ। আমার সন্তান স্কুলে বসে থাকে না। একটু পর চেয়ার থেকে উঠে যায়, বেঞ্চ থেকে উঠে যায়। অ অকুপেশনাল থেরাপিস্ট কি ক্লাসরুমের জন্য প্রস্তুত করতে পারবে? জি। আমি একটু আগেই বলেছি, হয়তোবা আপনি এই প্রশ্নেরই সম্পূরক কোয়েশ্চেনটা করেছেন। জি। আমরা সিটিং টলারেন্স বাড়ানোর জন্য অবশ্যই অকুপেশনাল থেরাপিস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিটিং টলারেন্স খুব ইম্পোর্টেন্ট একটা জিনিস একটা শিশুর বা একটা মানুষের যেকোনো একটা কাজ সুন্দরভাবে সম্পন্ন করার জন্য। একটা খাবার আমি যখন খেতে বসবো, আমাকে তো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বসে থাকতে হবে। আমি যদি বসেই না থাকতে পারি, তাহলে তো আমি খাবারটাও ঠিকভাবে খেতে পারব না। তার টয়লেট বলেন, তার স্কুল বলেন, সব জায়গায় কিন্তু কিছু জায়গায় আমাদের সিটিং বা স্ট্যান্ডিং
এই টলারেন্সটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং অকুপেশনাল থেরাপিস্ট তখন দেখবে যে তার সেন্সরি কোনো নিড আছে কিনা, কোন কোন সেন্সরি নিডের কারণে নর্মালি সিটিং হ্যাবিটটা দুর্বল হয়ে থাকে। বেসিক্যালি আমরা মনে করি একটা বাচ্চার মধ্যে ট্যাকটাইল, ভেস্টিবুলার এবং প্রোপ্রিওসেপশন এই ৩টা সেন্সরি নিড থাকলে একটা বাচ্চার সিটিং হ্যাবিটের দুর্বলতা থেকে থাকে। আগে চেক করে দেখতে হবে তার অ্যাসেসমেন্টের মাধ্যমে। আলহামদুলিল্লাহ আমরা অ্যাসেসমেন্টটা করে থাকি। আপনারা আসেন, অ্যাসেসমেন্টটা করি, আগে দেখি আপনার শিশুর মধ্যে সমস্যা কি ধরনের দুর্বলতা আছে, সেই অনুযায়ী আস্তে আস্তে কাজটা করতে হবে। আপনি শুধু সিটিং হ্যাবিট নিয়ে কাজ করলে হবে না, তার ওভারঅল ডেভেলপমেন্টটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। তাহলেই দেখবেন যে তার সিটিং হ্যাবিটটা আস্তে আস্তে বেড়ে যাবে ইনশাআল্লাহ। থেরাপি কত ঘন ঘন করতে হবে? সপ্তাহে ১ বার কি যথেষ্ট না? জি, সাধারণত বেশিরভাগ প্যারেন্টসই মনে করেন যে অফিসে শুক্রবারে বন্ধ থাকে বা শনিবারে বন্ধ থাকে। সপ্তাহে ১ দিন বাচ্চাটাকে থেরাপি সেন্টারে নিয়ে যাই আর সারা সপ্তাহে বাসায় বসিয়ে রাখি। এই যে একটা ভুল ধারণা যে সপ্তাহে ১ দিন খাবো, সারা সপ্তাহ না খেয়ে থাকবো, বা দয়া করে অন্যভাবে নিবেন না। আমি খুব পজিটিভলি নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ? কারণ থেরাপিটা হলো একটা এক্সারসাইজ, একটা ব্যায়াম। এটা রেগুলার করতে হবে। এইজন্যই আমি বলি আপনারা থেরাপি সেন্টারে আসবেন, কাজ দেখবেন, কাজ শিখবেন, এবং সেই কাজগুলা কিন্তু সারা সপ্তাহ কন্টিনিউ করতে হবে। না হলে আপনি, যেমন আমরা স্কুলে গেছি, স্কুলে আমাদের টিচার যা, যা পড়ায় দিছে আমাদের সবকিছু আমরা নোট ডাউন করছি। বাসায় এসে আবার সেই কাজটাই আমরা বাবা-মার কাছে বা বড় ভাইয়ের কাছে, বোনের কাছে আমরা কাজটা কমপ্লিট করছি। তো এই জিনিসটি আপনারা যদি থেরাপি সেন্টারে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছেন ১ ঘন্টা বা ৩০ মিনিট, ৪০ মিনিটের জন্য, সেটা কি তার জন্য এনাফ? কখনোই এনাফ না। এই বাচ্চাগুলা কি হয়? সহজে ডেভেলপ করে না। মাসে ৪ বার থেরাপি। সপ্তাহে ১ দিন থেরাপি মানে মাসে ৪ বার। মাসে ৪ বার কি এনাফ? কোনোভাবেই এনাফ না। একটা বাচ্চার জন্য সবচেয়ে উত্তম হলো, সবচেয়ে বেস্ট হলো প্রতিদিন তাকে থেরাপি দিতে হবে। কিছু, কিছু বাচ্চার জন্য দিনে ২ বার থেরাপি দিতে হবে। এখন আপনারা বলবেন যে, "স্যার আপনারা তো বলবেনই, এতে তো আপনাদেরই লাভ।" জি না। আমি তো বলি নাই যে আমার কাছে এসে থেরাপি নেন বা কোনো থেরাপি সেন্টারে গিয়ে আপনারা দিনে ২ বার বা ৩ বার থেরাপি নেন। আপনারা কাজটা শিখবেন। আমাদের কেয়ার গিভার কোর্স আছে, প্যারেন্টস ট্রেনিং কোর্স আছে। এই কোর্সগুলাতে অংশগ্রহণ করেন। অংশগ্রহণ করে কাজটা হাতে কলমে শিখেন। শিখে বাসায় আপনারা কেন কাজগুলা করছেন না? বাসায় কাজ না করলে যতই থেরাপি সেন্টারে নিয়ে আসেন বাচ্চার ডেভেলপমেন্ট আশানুরূপভাবে আপনারা কখনোই পাবেন না। হ্যাঁ? বাচ্চা তখনই ডেভেলপমেন্ট পাবেন যখন একটা বাবা-মা বা তার কেয়ার গিভার কাজগুলা শিখে বাসায় তার সাথে করতে পারবে। কারণ একটা বাচ্চা 24+7 আওয়ার তার সবগুলা টাইমই কিন্তু থেরাপির মধ্যে চলে। এমন না সে টিভি দেখতেছে, ওইটাও কিন্তু থেরাপিতে আপনি ইউজ করতে পারবেন। বাসায় জিম বলটা আছে, কিভাবে জিম বলটা ইউজ করবেন? বাসায় ট্রাম্পোলিন আছে, কিভাবে ইউজ করবেন? সিঁড়ি ওঠানামা করতেছেন, ওই সময় কিভাবে আপনি তার সাথে থেরাপিটা করাবেন? সাপোজ বারান্দায় দাঁড়ায় আছে, ওই সময় কিভাবে আপনি থেরাপিটা কাজ করতে পারবেন? এই টেকনিক গুলা, এই অ্যাপ্রোচ গুলা যখন আমাদের কাছ থেকে জানবেন, শিখবেন, তখন কিন্তু আপনি খুব মজা পাবেন। থেরাপিটার কোনো নির্দিষ্ট কোনো গদবাঁধা নিয়মে থেরাপিটা করালে কিন্তু হবে না। তো আলহামদুলিল্লাহ কিডসল্যান্ডে আমরা এই প্রোগ্রামগুলো চালু করেছি। অনেক বছরই হলো। চাইলে আপনারা আসেন, আমাদের প্রোগ্রামগুলো দেখেন, তারপরে আপনারা সিদ্ধান্ত নেন। বাড়িতে রুটিন ভাঙলে আমার বাচ্চা মারাত্মক রেগে যায়। এটা কিভাবে সমস্যাটা সমাধান করা যায়? মানে কিছু বাচ্চা আছে যে ট্রানজিশন টাইমটা একদমই তারা চেঞ্জ পছন্দ করে না। তারা কোনো চেঞ্জই পছন্দ করে না। মানে তাদের ভিতরে একটা ঘড়ি আছে। যেমন আমরা অনেক সময় বলি যে মাইন্ড আ ক্লক আরকি। যে তারা ঘড়ি চেনে না, কিন্তু ১২ টার সময় সে কান্না শুরু করবে, তাকে গোসল করাতে হবে। ঠিক ২ টার সময় তাকে যেভাবে হোক ঘুম পাড়াতে হবে। না হলে সে চিৎকার কান্নাকাটি শুরু করে দিবে। এই যে বা টিচার চেঞ্জ করতে চান। স্পেশাল স্কুলে একটা বাচ্চা ওই টিচারের কাছেই থেকে যায়। অনেক সময় প্যারেন্টসরা পর্যন্ত ঝগড়া, ক কমপ্লেইন করা শুরু করে দেয়। আমার বাচ্চা এই টিচারের কাছেই থাকবে। কারণ আমার বাচ্চা অন্য টিচারের কাছে কাজ করবে না। দেখেন, এটা খুব ইম্পোর্টেন্ট জিনিস। মানুষ সামাজিক জীব। আমরা কখনোই এক ব্যক্তি কেন্দ্রিক চলাফেরা করি না। আমাদের বন্ধু-বান্ধব থাকতে হবে। ওকে ট্রানজিশন এর এই ডিফিকাল্টিজ টা চলে আসছে কারণ ছোটবেলা থেকেই ও এভাবে অভ্যস্ত হয়ে আসতেছে। আর অটিজমের একটা প্রধান বৈশিষ্ট্য হলো ওরা রুটিন চেঞ্জ একদমই পছন্দ করে না। এর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের সোশ্যাল স্টোরি তৈরি করতে হবে, ভিজুয়াল শিডিউল তৈরি করতে হবে, আমাদের টাইমার সেট করতে হবে এবং তাকে বোঝার জন্য সময়টা তাকে দিতে হবে। বিভিন্ন ধরনের, যেমন তাকে আস্তে, আস্তে এই জিনিসগুলা ট্রেন আপ করতে হবে। টাইমার, ছবি, ভিজুয়াল শিডিউল এগুলার মাধ্যমে কিন্তু তাকে আস্তে, আস্তে তার ধৈর্য ক্ষমতা বাড়বে ইনশাআল্লাহ। ছোট, ছোট পরিবর্তনগুলা কিন্তু আ তাকে আমরা করতে হবে, এবং এখানে অকুপেশনাল থেরাপিস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আপনার যাদের বাচ্চার বিশেষ করে ট্রানজিশন এর সমস্যা হয়, মানে রুটিন ওয়াইজ কাজে সমস্যা হচ্ছে, এর বাইরে গেলেই রেগে যাচ্ছে, চিৎকার চেঁচামেচি শুরু করছে, অবশ্যই একজন অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হয়ে তার জন্য সুন্দর কিছু রুটিন কাজ শিখে নিবেন আপনারা। আমার সন্তান সবকিছু মুখে দেয়, যা পায় মাটি, খেলনা, জামা, কাপড়, ইভেন ময়লা নিয়েও সে মুখে দিয়ে দেয়। এটা তো খুবই বিপজ্জনক। এখন এটার জন্য কি করতে পারি? এই যে মাউথিং একটা বিহেভিয়ার, হুম? যে ওরাল সিকিং বিহেভিয়ার,
অনেক সময় তারা দেখা গেছে যে একটা বাচ্চা জন্মের পরে প্রথম আমরা যোগাযোগ করি কিন্তু মায়ের সাথে মুখের মাধ্যমে। তারপরে আমরা আঙ্গুল চোষা শুরু করি। কারণ মুখটা হলো আমাদের ফোকাল পয়েন্ট। জি, মুখের মাধ্যমে সারা দুনিয়াটা শেখার চেষ্টা করি যতক্ষণ পর্যন্ত আমাদের আল্লাহ এই যে ২ টা হাতের মধ্যে বা শরীরের মধ্যে আমাদের ট্যাকটাইল সেন্সরি সিস্টেমটা ডেভেলপ না করে। আমি যতক্ষণ পর্যন্ত বুঝবো না ধরে এটা কলম, এটা শক্ত তার আগ পর্যন্ত আমরা কিন্তু এটা মুখে দিয়ে চাবাবো, চুষার চেষ্টা করব। এই যে, যে এই যে, যে জিনিসটা প্রিমিটিভ রিফ্লেক্সটা যদি ইমেচিউর অবস্থায় থাকে বাচ্চার মধ্যে, তখন বাচ্চারা যা পায় তাই মুখে দেয়। কারণ সে এখনো হাতে ফিল করে না। আপনি খেয়াল করে দেখবেন আপনার বাচ্চাটা হয়তোবা ব্যথাটাও ঠিকভাবে বুঝে না, ঠান্ডা গরমটাও ঠিকভাবে বুঝে না। হ্যাঁ? এই বাচ্চাদের জন্য এটা আসলেই খুব বিপজ্জনক। আমাদের সর্বোত্তম চেষ্টা থেকে যেভাবে সম্ভব তাকে ওরাল মোটর মাসাজ গুলা দিয়ে অবশ্যই ম্যানুয়াল পদ্ধতিতে এই যে, যে বিভিন্ন ধরনের টেকনিক বের হইছে, বিভিন্ন বক্স বের হইছে যে এটা কিনলে আপনার বাচ্চা কথা বলা শুরু করবে। দয়া করে ওই ধরনের এই ফাঁদে পা দিবেন না। টাকাগুলা নষ্ট করবেন না। আপনারা ম্যানুয়াল পদ্ধতিতে ওরাল মোটর মাসাজ গুলা শিখুন এবং কিভাবে তাকে এই অখাদ্যগুলা কিভাবে কমিয়ে এনে তার তার খাদ্যাভ্যাস ডেভেলপ করা যায় এবং এই যে বিভিন্ন ধরনের জিনিসগুলা সে মুখে দিচ্ছে। কারণ তার ট্যাকটাইলের সমস্যা আছে, স্কিনের সমস্যা আছে। তার ট্যাকটাইল সেন্সরি সিস্টেম যতক্ষণ পর্যন্ত ডেভেলপ না করতে পারবেন, সে তো সারাক্ষণই মুখে দিবে। আপনি যতই ওরাল মোটর মাসাজ দেন, ইয়া করেন, কোনো লাভ নাই। একটার সাথে আরেকটা লিঙ্ক মনে রাখবেন সবসময়। সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপিটা একটার সাথে আরেকটা লিঙ্ক। আপনি আমাকে ডাকলেন, আমি কানে শুনলাম। কিন্তু আমি তো কথা বলব মুখ দিয়ে। কান দিয়ে কথা বলব না? কারণ আপনি আমাকে ডাকলেন, আমি যদি আপনার দিকে না তাকাই বলবেন যে, "কি ব্যাপার? নাজমুল স্যারকে ডাকলাম, উনি কানে শুনে না। কানে শুনলো কিনা বুঝলাম না তো। কারণ উনি তো চোখে দিয়ে দেখে নাই।" এই যে, যে চোখ দিয়ে দেখে নাই। কারণ কান একটা ইন্দ্রিয়, চোখ আরেকটা ইন্দ্রিয়। কানের সাথে চোখের যদি সমন্বয় না হয়, তাহলে কেন আমি দেখব শোনার পরে? আমার তো প্রশ্নই ওঠে না। কারণ সে আলাদা কাজ করে ইন্ডিভিজুয়াল, সে আলাদা কাজ করে। তার কাজ আলাদা, তার কাজ আলাদা, তার কাজ আলাদা। এই যে, যে আল্লাহ এইভাবেই আমাদের মানুষটাকে তৈরি করছে। এজন্যই সবসময় বলে যে বিজ্ঞদের জন্য কোরআনে অনেক কিছু আছে। হ্যাঁ? বোঝার অনেক কিছু আছে, দেখার অনেক কিছু আছে, জানার অনেক কিছু আছে। যাদের প্রয়োজন তারা কোরআন শরীফ পড়ে জেনে নিবেন। তো যাই হোক যেটা হলো যে মাউথিং যে বিহেভিয়ারটা আছে, ওরাল সিকিং যে বিহেভিয়ারটা আছে সেটার জন্য আপনাকে অবশ্যই আগে অকুপেশনাল থেরাপিস্টকে দেখিয়ে দেখতে হবে, বুঝতে হবে যে তার আসলে কোন সেন্সরি সিস্টেম গুলো দুর্বলতা আছে। এই জিনিসটা আপনারা সবসময় খেয়াল করবেন। তো সর্বশেষে আমি যেটা বলব যে প্রত্যেকটা শিশুই কিন্তু স্বতন্ত্র, ইউনিক ক্যারেক্টার। প্রত্যেকটা শিশুর ডেভেলপমেন্টই কিন্তু একজনের সাথে আরেকজনের মিলে না। হ্যাঁ? সকালবেলা আপনি রোদ দেখে যে বিকালবেলা আপনার সারাদিনটা রোদ যাবে, রৌদ্রোজ্জ্বল যাবে এরকম মনে করা যাবে না। আবার সকালবেলা আপনি মেঘ দেখে সারাদিনটা যে অন্ধকার বা মেঘাচ্ছন্ন বা প্রচুর ঝড় বৃষ্টি হবে সেটাও মনে করা যাবে না। এই কথাটা এই কারণে বললাম আমাদের অনেক শিশুই দেখছি যে ছোটবেলা খুব একটা বেশি ভালো ডেভেলপমেন্ট নাই। কিন্তু থেরাপিটা সে ধরে রাখছে প্যারেন্টস। কন্টিনিউ করছে, ধৈর্য ধরছে। সে বাচ্চাটা কিন্তু আস্তে, আস্তে অনেক ভালো প্রোগ্রেস করছে। আবার অনেক বাচ্চা লেভেলটা অনেক ভালো। প্যারেন্টসরা কি করছে? কয়েক মাস থেরাপি দিয়ে সাথে, সাথে নরমাল স্কুলে দিয়ে দিছে। তাকে আবার কি করছে? ১ বছর ২ বছর পরে আবার স্পেশাল স্কুলে রেফার করছে প্যারেন্টস। নিজেই নিয়ে আসছে। কারণ সে নরমাল স্কুলে যাওয়ার মতো রেডি ছিল। কিন্তু ওইভাবে তো রেডি ছিল না। দেখেন আপনার বাচ্চাটার সিটিং হ্যাবিট বাড়ছে, সবকিছু বাড়ছে। কিন্তু নরমাল স্কুলে যে প্রেশার, লেখাপড়ার প্রেশার, বন্ধুত্বের প্রেশার, এই প্রেশার গুলা নেওয়ার মতো তো আপনার বাচ্চা এখনো রেডি হয় নাই। তো আলহামদুলিল্লাহ কিডসল্যান্ডে আমরা মিরপুর শাখায় ইসলামিক প্লে স্কুল নামে একটা স্কুল চালু করেছি যেটা ট্রানজিশন স্কুল বা ব্রিজ স্কুল বলি। মানে মেইন স্কুলে যাওয়ার আগে বাচ্চাটার যে দুর্বলতাগুলা ঠিক করা দরকার যেমন চেয়ারে বসে থাকা, বোর্ড হোয়াইট বোর্ড থেকে লেখা তোলা বা অ্যালফাবেট গুলা লেখা বা কালারিং করা। এই যে নিজের পানির পটটা থেকে পানি খাওয়া, নিজের জুতাটা সেলফে রাখা, বন্ধু-বান্ধবের সাথে একসাথে টিফিন করা, একসাথে খেলাধুলা করা। এই যে একাডেমিক এবং সোশ্যাল যে স্কিল গুলা আছে, এই স্কিল গুলা ডেভেলপ করার জন্য আমরা আলহামদুলিল্লাহ ৩ ঘন্টা থেকে ৫ ঘন্টার একটা প্রোগ্রাম রান করেছি সকালে এবং বিকালে। আপনারা যারা আগ্রহী তারা এসে ভিজিট করে যাবেন ইনশাআল্লাহ মিরপুর ব্রাঞ্চে। আর সেই পর্যন্তই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাকে বা আমার কলিগদের জিজ্ঞাসা করবেন। ইনশাআল্লাহ চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের প্রশ্নগুলা নিয়ে আমার একটা উত্তর পর্ব তৈরি করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।